পয়েন্ট হচ্ছে সেলফ গডকে জানতে গেলে ফার্স্ট আপনার লর্ডকে আপনাকে জানতে হবে, মানে আপনার কার অংশে আপনার জন্ম। অ্যাসেন্ডেন্স হাউস হচ্ছে আপনার অ্যানাটমিক্যাল পার্ট অফ পয়েন্টস, মানে আপনার অ্যানাটমিক্যাল সিস্টেমকে বা পার্টকে ইন্ডিকেট করছে। অ্যান্ড মুন হাউস হচ্ছে আপনার মেন্টাল স্ট্যাটাসকে ইন্ডিকেট করছে। তাহলে একটা ফিজিওলজিক্যাল স্ট্যাটাস, একটা মেন্টাল স্ট্যাটাস। অ্যাসেন্ডেন্স হাউসকে যখন আপনি ফলো করছেন সেই জায়গা থেকে আপনার সেলফ গড, বা মুন হাউসকে যখন ফলো করছেন সেই জায়গা থেকে আপনার সেলফ গড। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, পরপর বলে দিচ্ছি। মেষ যাদের অ্যাসেন্ডেন্স হাউস বা মুন হাউস, লগ্ন বা রাশি, সেই জায়গা থেকে আপনার সেলফ গড হচ্ছেন মা ভুবনেশ্বরী। তাহলে আপনাকে জীবনে যেভাবেই হোক না কেন মা, ওনার শরণাপন্ন হতে হবে, ওনাকে তুষ্ট করতে হবে, ওনাকে শান্তি করতে হবে, বা ওনার কথা মতো চলতে হবে। মানে প্রত্যেকটা মানুষ দেখবেন আমাদের যে রিচুয়ালসগুলো রয়েছে সেই রিচুয়ালসগুলোকে ফলো করে চলছে বছরে, কিন্তু আপনার সেলফ গডকে আপনি কখনো ফলো করছেন না, জানেন না বলে বা জানতে পারছেন না বলে, যে আপনি তাকে কি করে আপনি প্লিজড করবেন, প্রসন্ন করবেন। তো আপনি যে মুহূর্তে আপনার সেলফ গডকে প্লিজড করতে পারছেন, আপনার জীবনটা খুব সহজ হয়ে যাচ্ছে, এবং অনেক বাধা, ডিস্টারবেন্স, প্রবলেম, অবস্ট্রাকশন যেগুলোকে বলা হয় সেগুলো দেখবেন লাইফ থেকে সরে যাচ্ছে, বা একটা প্রোগ্রেস, একটা লাইট আপনি লাইফে দেখতে পাচ্ছেন, একটা লাইট, আলো, ডার্কনেস, অন্ধকারটা জীবন থেকে অনেকটা সরে যাচ্ছে। এই সেলফ গড হচ্ছে আপনার মেষ যখন মা ভুবনেশ্বরী, বৃষ যখনই আসবে সেটা হচ্ছে বগলামুখী, মিথুন আপনার সেলফ গড হচ্ছে মা ত্রিপুরেশ্বরী, কর্কট সেলফ গড শিবা, লর্ড শিবা, লিও আপনার অ্যাসেন্ডেন্স হাউস ওর মুন হাউস, লগ্ন বা রাশি, দেন আপনার সেলফ গড কাল ভৈরবা। কন্যা অ্যাসেন্ডেন্স হাউস কন্যা, রাশি কন্যা, হোয়াট এভার, আপনার সেলফ গড মা কাত্যায়নী। লিব্রা সেলফ গড বগলামুখী, মানে যেটাকে তুলা বলা হচ্ছে, তুলা রাশি বা অ্যাসেন্ডেন্স হাউস। স্করপিও মানে বৃশ্চিক, যাদের অ্যাসেন্ডেন্স হাউস অর মুন হাউস, লগ্ন বা রাশি, আপনার সেলফ গড ছিন্নমস্তা, মা ছিন্নমস্তা। অ্যান্ড দেন ধনু, ধনুর সেলফ গড হচ্ছে সূর্য, সান। মকর সেলফ গড যখন মা দক্ষিণা কালী, অ্যান্ড কুম্ভ অ্যাসেন্ডেন্স হাউস অন মুন হাউস, রাশি বা লগ্ন, হোয়াট এভার, সেলফ গড হচ্ছে কৃষ্ণকালী। দেন মিন চলে যাবো যখন, মিনের আপনার সেলফ গড তারা। এই যে জায়গাগুলো থেকে ইন্ডিভিজুয়াল যখন দেখা যাচ্ছে কোথায়, যে জায়গা থেকে সেলফ গডের অংশে যদি কারো জন্ম হয়, তাহলে তার লাইফের সিমটমটা তার মতো আর এক রকম ভাবে হবে। তা আপনার লাইফের আপনার সেলফ গড কতটা পাওয়ারফুল অ্যান্ড কতটা জাইগান্টিক পজিশন রয়েছে, সেটা ডিপেন্ড অন ইউর লাইফস্টাইল, ডিপেন্ড অন ইউর ফিজিওলজিক্যাল স্ট্রাকচার অ্যান্ড স্ট্যাটাস অ্যান্ড মেন্টাল স্ট্যাটাস। সেটা বোঝা যায় একটা মানুষের লাইফের সেই ভাইবগুলো কাজ করতে থাকে। সুতরাং সেলফ গডকে অ্যাটলিস্ট প্রতিদিন একবার করে হলেও স্মরণ করবেন, এবং বছরের যে তার যে বিভিন্ন রকমের যে রিচুয়ালস অনুযায়ী তার যে পুজোগুলো আছে বা তার যে জায়গাগুলো আছে, তাকে সেই জায়গাগুলো অবশ্যই করবেন, ফলো করবেন। সেলফ গডকে যখন আপনি ফলো করতে থাকবেন বা তাকে যখন আপনি প্লিজড করছেন, আপনার লাইফের মুভমেন্টটাই চেঞ্জ হয়ে যাবে। আজকের মতো প্রোগ্রামটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যাস্ট্রো ডেস্টিনি শ্রী জ্যোতির্ময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, বেল আইকন প্রেস করবেন। আবার দেখা হবে, আনন্দ থাকবেন। জীবনের জ্যোতি সবসময় প্রজ্বলিত থাকুক, এটা আমাদের সকলের আশা থাকে। আর এই আশা ভরসাকে সঠিক প্রমাণিত করেন শ্রী জ্যোতির্ময়। কেননা সমস্যা বহুল আমাদের এই জীবনে, সমস্যা আসবে, কিন্তু তার সঠিক সমাধান বা সঠিক পথ দেখান শ্রী জ্যোতির্ময়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এমন একজন জ্যোতিষী, এমন একজন অ্যাস্ট্রোলজার, যার কাছে প্রতিনিয়ত বিদেশ থেকে ফোন আসছে তার ক্লায়েন্টদের, তার ভক্তদের, সেই মানুষদের যারা শ্রী জ্যোতির্ময়ের কাছ থেকে উপকার নিচ্ছেন। এরকমই
একজন মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের এক বন্ধু, তার সঙ্গে একটু আলাপ করে নেব। নমস্কার, আপনার নাম কি? স্বাতী বিশ্বাস। কোথা থেকে আসছেন? বালি থেকে। বালি থেকে। আপনি শ্রী জ্যোতির্ময়ের কাছে প্রথম কবে এসেছেন? 2011। 2011। বাবা, মানে বেশ অনেক দিনের সম্পর্ক আপনার সঙ্গে। কেন এসেছিলেন? আমি এসেছিলাম কেন সে কথাটার উত্তর দিতে গেলে একটা কথাই বলবো, যে জীবন যখন শুকায় যায় করুণা ধারা এসো, ঠিক সেইভাবেই আমার জীবনে যখন দুষ্ট গ্রহের উৎপীড়নে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, ছেলের এডুকেশন নিয়ে যখন আমি খুব জর্জরিত ছিলাম তখন, এবং বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়েছি বলবো না, প্রত্যেকের মতো ভাবেই বিচার করেছেন, কিন্তু সঠিক সন্ধান যখন পাইনি, ঠিক সেই সময় আমি জ্যোতির্ময়দার কাছে এসেছিলাম আমার ছেলের এডুকেশনের ব্যাপারে। এবং এমন একটা মুহূর্তে এসেছিলাম যখন বলতে গেলে পাহাড়ের উপরে একটা দড়ির উপর দিয়ে হাঁটা যেরকম রিস্কি ছিল, আমার ছেলের এডুকেশনের জায়গা ঠিক সেইভাবেই দাঁড়িয়েছিল। তাহলে সেক্ষেত্রে একটা কথা বলি, যে আপনি বললেন যে অনেক জায়গায় গেছিলেন কিন্তু সঠিকভাবে পথ খুঁজে পাননি। এটা হয়, একটা বাড়িতে পৌঁছতে গেলে অনেক পথ থাকে, কোন পথ দিয়ে সঠিকভাবে যাবো আমাদের জানা দরকার। অবশ্যই। আপনি কিভাবে জেনেছিলেন শ্রী জ্যোতির্ময়ের কাছে আসার ব্যাপারে? দেখুন, আমি কারোর মারফত জানিনি, আমি টিভিতে আমার প্রোগ্রাম দেখেছি। সত্যি কথা বলতে কি, জ্যোতির্ময় দা আমাদের বাড়ির পারিবারিক আমি বন্ধু বলেই মনে করি। এই কারণেই বন্ধু বলি দাদাকে, কারণ বিপদের সময় যিনি পাশে থাকেন তিনি তো প্রকৃত বন্ধু। এবং একটা মায়ের কাছে, পিতামাতা দুজনের কাছে সন্তানের জীবনটা হচ্ছে প্রচণ্ড মূল্যবান। সেই মতো অবস্থায় যখন সন্তান নিয়ে জর্জরিত, মানে ছেলে পড়াশোনায় ভালো, রেজাল্ট ভালো করছে, কিন্তু তা সত্ত্বেও দুষ্ট গ্রহের ফেরে তার রেজাল্টটা আটকে গিয়েছিল। এবং তার মানে একটা বছর, বলুন তো সমস্যাটা কিরকম হয়েছিল? আচ্ছা, আমার ছেলে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো। সেখানে যখন সে সেকেন্ড ইয়ারে পড়তো তখন তার 3টে সাবজেক্টে সাপ্লি এসেছিল। কিন্তু 3টে সাপ্লি আসার অর্থ ছিল তার একটা বছর নষ্ট হয়ে যাওয়া। একটা বছর নষ্ট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে বহু ছেলের পেছনে সে পড়ে যাওয়া, এবং চাকরির ক্ষেত্রে আরও একটা অনিশ্চয়তার জায়গা। ঠিক সেরকম জায়গা আমি দাদার কাছে এসেছিলাম। যে কোনো প্রতিকারই আমরা জানি যে কাজ দিতে মোটামুটি 3 মাস সময় লাগে। দাদাকে বলেছিলাম, দাদা আমার হাতে কিন্তু 3 মাস টাইম নেই। দাদা জিজ্ঞাসা না, কারণ তার রেজাল্ট বেরিয়ে গেছে, রিভিউ হয়ে গেছে, 3 মাসের রিভিউয়ের পর তার রেজাল্ট এসছে, তখনও সে চাকরি। কিন্তু দাদা দেখে বলেছিলেন যে ও ফেল করতে পারে না। এবং দাদা বলেছিলেন যে আপনি আমাকে 1 মাস টাইম দিতে পারবেন? আমি বলছিলাম 1টা মাসই টাইম আছে। ছেলে খাতা রিভিউয়ের পরে খাতা চ্যালেঞ্জ করা হয়েছিল, খাতায় নম্বর বেড়ে গিয়েছিল, কিন্তু রেজাল্টে সেটা আসছিল না। ছেলেকে পুরোনো বছরের ফর্ম ফিল আপ করতে হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য, এবং ও পুরোনো বছরের পড়া করেছে, এবং দাদার কথার উপর আস্থা রেখে দাদাকে বিশ্বাস করে আমরা কিন্তু নতুন বছরের পড়াও ওকে চালিয়ে গেছি। মনের একটা বিশ্বাসের জায়গা ছিল যে দাদা যখন বলেছে নিশ্চয়ই পারবে। আর এই বিশ্বাসটা তখন একটা উনি রেমেডি দিয়েছিলেন, সেই রেমেডি এবং সেই পথটা দেখিয়েছিলেন। উনি পথ দেখিয়েছিলেন, উনি যেভাবে চলতে বলেছিলেন সেভাবেই চলেছিলাম। কারণ কি, ভালো কিছু পেতে গেলে কষ্ট কিন্তু করতেই হয়। সে পথটা থেকে কিন্তু ভালো কিছুর জন্য কোনো শর্টকাটের পথ নয়, একদমই। আর ধৈর্যের একটা বিরাট পরীক্ষা লাগে। সেটা করতে গিয়ে কিন্তু আমরা সবাই পিছিয়ে পড়ি, ভয় পেয়ে যাই। কিন্তু আপনারা ধৈর্য রেখেছিলেন, সে আস্থাটা জুগিয়েছিলেন একমাত্র জ্যোতির্ময়দা, একমাত্র জ্যোতির্ময়দা, যেটা পেরেছিলেন করেছেন। এবং সব থেকে বড় কথা, ও পুরোনো সেমিস্টারের পরীক্ষা যখন দিতে হলে গেছে, তখন ও রেজাল্টের নিউজ এসতে বলেছে সেটা পাশ করে গেছে, একে আর এবছরের পরীক্ষা বুঝতে হবে না। এই কথাটা ভাবতে গিয়ে আমাদের মানে নিজেদের মানে সত্যি কথা শিহরণ লাগে যে কিভাবে এভাবে প্রেডিকশনটা করেছিলেন। একদম। আপনি ভাবুন, আপনারা একটা কথা ভেবে দেখুন, যে দিদি যে কথাটা বললেন যে ছেলে সাপ্লি এসছে, সে নেক্সট ইয়ারের পরীক্ষার কথা তো বাদে দিন, নেক্সট ইয়ারে যাবে কিনা সেটা নিয়েই জানা নেই, কিন্তু জ্যোতির্ময়দা এই অ্যাসিওরেন্স দিলেন যে ও ফেল করতে পারে না। আপনি ভাবুন, এটা একটা অ্যাসিওরেন্স কিরকম ভাবে মানুষের জীবনে কাজ করে। ফেল করা, পাস ফেলটা কিন্তু জীবনের মূল লক্ষ্য নয়, কিন্তু একটা জায়গায় আটকে যাওয়া, সেই ফেল হচ্ছে একটা আটকে যাওয়া, একটা বন্ধন। তার থেকে এগুলো সেখানে মানসিকভাবে নিজেকে প্রিপেয়ার করা। এবং ওনার ছেলে, দিদির ছেলে যেভাবে পুরোনো বছরের পড়াও পড়েছে, কেননা তার কাছে কোনো গত্যন্তর নেই,
তার বিশ্বাস আছে, সে জ্যোতির্ময়দা বলেছেন যে সে এগোবে, সেই বিশ্বাস নিয়ে সে নতুন বছরের পড়া পড়েছে, পুরনো বছরের পড়া পড়েছে। পুরনো বছরের পরীক্ষা দিতে গিয়ে জানলো সে নতুন বছরের জন্য পাশ করেছে। অভাবনীয় ব্যাপার, অভাবনীয়। অবশ্যই, এবং সব থেকে এর জন্য আমরা দাদার কাছে কৃতজ্ঞ। আর সব থেকে একটা কথা আমরা যেটা মনে করি যে দেখুন, অনেকেই অনেক রকম টিভিতে চ্যানেলে আমরা অনেক জ্যোতিষীদের দেখি, আমি তাদের সম্বন্ধে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে বলছি, প্রত্যেকের প্রতিকারের নির্দিষ্ট নিয়ম আছে, নির্দিষ্ট বিধি আছে, সব কিছুই আছে। কিন্তু জ্যোতির্ময়দার কাছ থেকে আমরা যে সাফল্যটা পেয়েছি এবং এটা আমরা কোনোদিন ভুলতে পারবো না। আর সবথেকে একটা জিনিস বড় কথা, আমি একটা প্রশ্নে আসি একটু, আপনার ছেলে কি এখন ইঞ্জিনিয়ারিং পাস করে গেছে? আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করার পর একদিনও আমার ছেলেকে বেকার বসতে হয়নি, দাদা বলে দিয়েছিলেন। এবং দাদার কাছে জিজ্ঞাসা না করে এক পাও এলো না। আজও দাদারকে জানিয়ে চাকরি ছাড়ে এবং দ্বিতীয় চাকরির জন্য অফার পায়। ও মানে চাকরি হবে, জব হপিং, এই ব্যাপারটাও এনজয় করছে আপনার ছেলে এখন? অবশ্যই। কি করছে এক্স্যাক্টলি? ও এখন প্রাইভেট সংস্থায় টিভিএস এ চাকরি করছে এবং ও কর্পোরেট সেক্টরে যাবে। ওর পছন্দ মতো চাকরিতে ও একবার যাচ্ছে, আবার অন্যটায় যাচ্ছে, এবং সবটাই জ্যোতির্ময়দার পথ দেখানো, তারার অনুমানের উপরে। আমার যেটা মনে হয় যে, আমি জানি না দাদাকে এই নামটাকে দিয়েছিলেন তার গুরুজনেরা, কিন্তু সত্যি সত্যি তার জীবনের সঙ্গে, তার জ্যোতিষ শিক্ষার সঙ্গে নামটা যেন তার ক্ষেত্রেই প্রযোজ্য। দারুণ কথা, দারুণ কথা বললেন দিদি একটা, যে জ্যোতির্ময় সেই জ্যোতির আভা যে জীবন জ্যোতিকে এগিয়ে নিয়ে যায়। আপনি ভাবুন, ছেলেটি একটা সেমিস্টারে গিয়ে, ইঞ্জিনিয়ারিং এ একটা সেমিস্টারে গিয়ে সে সাপ্লি পেয়েছিল, সে এগোতে পারছিল না। সেখানে দাদা খালি এই কথাটি বলেছিলেন, শ্রী জ্যোতির্ময় এই কথাটি বলেছিলেন যে ও ফেল করতে পারে না। এই একটি ছোট্ট শব্দ কেমন একটা অমোঘভাবে জীবনটাকে পরিবর্তন করে দিল। সে এগোলো, শুধু এগোলো না, তার এডুকেশন সম্পূর্ণ করলো এবং এখন সে তার নিজের ইচ্ছে মতো তার চাকরির জগৎ, চাকরির জীবন এনজয় করছে, চাকরি জীবনকে ভালোবাসছে। আর আপনি এত সুন্দরভাবে বললেন যে আলাদা করে আমার আর কোনো মনে হয় ইনফারেন্স ড্র করার দরকার নেই। আমি আমার মতো যারা কষ্টে পড়েছেন, ভোগ করছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেখুন, অর্থ দিয়ে কিন্তু সব কিছুর বিচার হয় না। আমরা কিন্তু অনেক জায়গায় দাদার সামনে না এসে পেছনে আমরা অনেক নেগেটিভ আলোচনা করি যে প্রতিকারের পরিমাণ কত, কিভাবে প্রতিকার হবে, কি কি পালন করতে হবে। শর্টকাটে ভালো জিনিস পাওয়া হয় না। উনি যেভাবে বলছেন সেভাবে যদি আমরা চলতে পারি, বিভিন্ন রোগের ডাক্তারের কাছে যখন আমরা যাই, আমরা কি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করি ওষুধের দামটা কত? সেটা কিন্তু করি না। কিন্তু জ্যোতিষশাস্ত্রের উপর ভরসা যদি আমরা সত্যি রাখতে পারি, তাহলে আমরা কখনোই এটা করবো না। এই নেগেটিভগুলো আমরা কখনোই আলোচনা করবো না। কেন করবো না? আমি যদি একটা নেগেটিভ আলোচনা করার পর সেই অবস্থায় যদি আমি দাদার সামনে যাই, দাদা কিন্তু দাদা তার পূর্ণ পজিটিভিটিটা আমাকে দিতে পারবেন না। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা কথা এখন সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে কোনো রকম সমালোচনা, আলোচনা ইত্যাদি মনের মধ্যে আসবে, কিন্তু কোথাও যেন একটা বিশ্বাস বা ভরসা দরকার। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তা বহুদূরে কেন যাব, যখন কাছে রয়েছেন শ্রী জ্যোতির্ময়। আপনাদের সকল সমস্যার সমাধানের জন্য শ্রী জ্যোতির্ময় আছেন, থাকবেন আপনাদের সঙ্গে। এই আশা এবং এই ভরসাটা সঙ্গে নিয়ে আজকের এই অনুষ্ঠানে আর একজনকে সম্মান না জানালেই হচ্ছে না, যিনি জ্যোতির্ময়দার দরজা পর্যন্ত আমাদের পৌঁছে দেন, জ্যোতির্ময় প্রতি মুহূর্তে আমাদের সাহায্য করে চলেছেন, সেই সুবল ভাইকে। আচ্ছা, অর্থাৎ পথ দেখানোর পথটিও যিনি দেখিয়ে নিয়ে চলেছেন, তাদের কাছে পৌঁছে দিচ্ছেন, সেই ভাইকেও আমার অনেক ভালোবাসা জানি। অনেক